ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। নমস্কার, টলি টাইমে আপনাদের সবাইকে স্বাগত। ১২ই জুলাই মুক্তি পাচ্ছে বাংলা ছবি মানিক বাবুর মেঘ। অভিনন্দন বন্দ্যোপাধ্যায় যার পরিচালক, দুই প্রযোজক বুদ্ধায়ন মুখোপাধ্যায় এবং মোনালিসা মুখোপাধ্যায় লিটল ল্যাম্প ফিল্মসের, এবং এই ছবির মুখ্য অভিনেতা চন্দন সেন। আজ আমরা সবাই মিলে রয়েছি টলি টাইমের স্টুডিওতে। সকলকে প্রথমত স্বাগত। আমি শুরু করব পরিচালককে দিয়ে, কারণ আমি সবসময় বলি যে আমি বিশ্বাস করি যে দ্য ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো সেই জায়গাটাতেই আমাকে আগে একটা কথা বলো, এই ছবিটা তোমার, যদি আমি ভুল না করি, তুমি তৈরি করছিলে ২০১৯-২০, রাইট অভিনন্দন? হ্যাঁ, ২০১৯-এর শুটিং, 19-এর শুটিং, সেটাই বলছি। আর এই ছবিটা তালিনে তোমরা প্রিমিয়ার করলে কোন বছর? ওই ২০২১-এর নভেম্বর। তো মানে এই ২০২৪-এর জুলাইয়ে এসে এটার সবার জন্য খুলে দিচ্ছে বা মুক্তি, মানে এতটা সময়, ৫ বছর সময়টা এটা কিন্তু প্রযোজকদের কাজ করা প্রশ্ন। তোমার কি মনে হয়? না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তার সবথেকে বড় একটা, মানে আমার কি মনে হয় ক্ষেত্রে, আমি এটুকুনি বলতে পারি যে এটা আমি যে লড়াইটা দেখেছি, আমি পার্সোনালি প্রথমবার ছবি বানানোর সবথেকে বড় সুবিধে হলো কি সবকিছু নতুন ভাবে দেখা যায়। ছবি বানিয়েদের মধ্যে আমাদের যখন একসাথে ট্রাভেল করছি, আমার পাশে যারা ছবি বানিয়ে আমাদের সঙ্গে একসাথে ট্রাভেল করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি এবং শুনতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট ছবি রিলিজ হচ্ছে না, হয় না। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সারা পৃথিবীতে দেখানো হচ্ছে, পুরস্কার পাচ্ছে, সমাদৃত হচ্ছে, মানুষ ভালোবাসছে, কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। বাংলা ছবির ক্ষেত্রে খালি না, ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক ছবির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সারা পৃথিবীকে দেখানোর পর যখন কলকাতায় দেখানো হয়, কলকাতা চলচ্চিত্র উৎসবে যখন ছবিটি দেখানো হয়, তখন একটা মানে ওভারওয়েলমিং রেসপন্স আমরা পাই। মনে আছে আমি ছিলাম সেদিনকে হলে, ইচ্ছে পড়ছিল লোক, মেঝেতে লোক বসেছিল, লোক ঢুকতে পারেনি বলে বাইরে একটা অসন্তোষ তৈরি হয়েছিল, বৌদ্ধায়ন আর মোনা সেগুলো সামলাচ্ছিল ছবিটা না দেখতে। এইটা ছিল নন্দন 2 প্রেক্ষাগৃহে দেখানো হয়েছিল, তার মানে সামগ্রিক চিত্র, রাইট। তো তারপর থেকে যা হয়, একবার ভালোবাসা পেলে ভালোবাসার লোভ তৈরি হয়, তখন থেকে আমাদের সবার, এবং তারপরে ওই মানে আমরা হল থেকে বেরিয়েছি, প্রচুর লোকে এসে বলছে ছবিটা আবার কবে দেখবো, কোথায় দেখতে পারবো, মানে দেখে এসে আবার দেখতে চেয়েছে, এমনও হয়েছে। বোধহয় আমাকে এটা বলো যে সত্যি তো যেটা বললো, ইন্ডিপেন্ডেন্ট ছবির বাজার নেই, হলে রিলিজ করা সাংঘাতিক একটা জায়গা হয়েছে। এই সমস্তটা ভাবার পরেও তো অভিনন্দনের এই একটা অদ্ভুত বিষয়ের ছবি, একাকিত্বের একটা ছবি, একটা একা মানুষের গল্প নিয়ে ছবি, এটা করার সাহস নিলে কেন? দুটো পার্টে উত্তর দিই। প্রথম পার্ট হচ্ছে, অভিনন্দনের সাথে তো আমাদের পরিচয় আজকে নয়। হ্যাঁ জানি, ও তোমার ৩ কাহিনীর সঙ্গে কো-রাইটার ছিল, ১৩-১৪ বছর হয়ে গেল। তো অভিনন্দনের জন্যই আমার অ্যাড ফিল্ম মেকার থেকে ফিচার ফিল্ম মেকার হওয়া। ৩ কাহন আমার সাথে ও লেখে, ওই এসে বলে যে ছবি বানাতে হবে। কারণ সব অ্যাড ফিল্ম মেকার ভারতবর্ষে যারা ছবি বানাতে চান ফাইনালি, তারা সবাই ভাবেন যে আমি একদিন ছবি বানাবো, সেই একদিনটা অনেক সময় এসে পৌঁছয় না। আমার ক্ষেত্রে হয়তো তাই হতো, যদি না অভিনন্দন বন্দ্যোপাধ্যায় আমার জীবনে না আসতেন আর কি। তো অভিনন্দন বললো যে না, ছবি বানাতে হবে, তারপর ছবি আমার সাথে লিখলো ৩ কাহন। তো তখনই একটা ইনডেটেডনেস হয় আর কি। তো তখনই আমি আর মোনা দুজনে ঠিক করি যে একদিন, যেদিন অভিনন্দন নিজের প্রথম ছবি করার প্রস্তুতি নিয়ে আসবে, একটা স্ক্রিন প্লে লিখবে, সেদিন যদি আমাদের ভালো লাগে, হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট সেটা, যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা সেই ছবিটা প্রডিউস করব। তারপরের কিভাবে গল্পটা এলো সেটা মোনা বেটার বলতে পারবে। মোনা একদিন আমাকে ফোন করে বলে যে এরকম একটা গল্প, আমরা 2 মিনিটে ডিসাইড করি ছবিটা করতে হবে। তার একটা কারণ, সেটা হচ্ছে যদি আমরা এই ছবিটা না করি তাহলে এই ছবিটা হবে না। সেইটা খানিকটা বোঝাটা নিজের ঘাড়ে নিজে নেওয়া আর কি। ওই একটা দায়বদ্ধতা যে সব রকম গল্প বলতে হবে। তো মানিকবাবুর মেঘের গল্পটাও খুবই ইম্পর্টেন্ট গল্প আমাদের কাছে। এই গল্পটা বলাটা ইম্পর্টেন্ট, এই গল্পটা লোকের কাছে পৌঁছে দেওয়াটা ইম্পর্টেন্ট। তো এই পৌঁছে বলাটা তো হয়ে গেল,
তারপর প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের একটা স্ট্র্যাটেজি হয়। এই স্ট্র্যাটেজিটা বেসিক্যালি হচ্ছে প্রথম 2 বছর ফেস্টিভ্যালস, সেইটা কিন্তু আমরা 2 বছর 38টা ফেস্টিভ্যালে আমরা নিয়ে গেলাম, এবং পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যালে এবং বড় বড় ফেস্টিভ্যালে আমরা 2 বছর 22-23 করার পর আমরা ডিসাইড করি যে এইবার ফেস্টিভ্যাল জার্নি শেষ হয়েছে, এইবার ফিল্মটা দর্শকের কাছে পৌঁছে দিতে হবে যারা ফেস্টিভ্যাল দর্শক নন। মোনা, আমাকে একটুখানি বলো যে এই যে ও যেটা বলছিল যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের ছবি প্রডিউস করার ক্ষেত্রে প্রডিউসারদের অনেক স্ট্র্যাটেজি নিতে হয়, এটা কি অনির্বাণকে নিয়ে সেই ছবিটাকে প্রেজেন্ট করা, ওয়াজ ইট আ পার্ট অফ দ্যাট স্ট্র্যাটেজি? যে আরেকটু মানে অনির্বাণের তো সত্যি একটা ফ্যান বেজ আছে, অনির্বাণ যদি খুব মন দিয়ে বলেন যে এই সময় দাঁড়িয়ে যেটা ভালো ছবি দেখুন, আমি ছবিটা প্রেজেন্টার, যেমন ওর আগের ছবিটা তোমাদের ইমতিয়াজ আলী তিনকাহন প্রেজেন্ট করেছেন, সেরকম ভাবে অনির্বাণ যদি এসে বলে যে এই ছবিটা ভালো ছবি আমি বলছি দেখুন, এবং অলরেডি অনির্বাণ ইজ টু ফিল্ম ওল্ড অ্যাজ আ মেকার অ্যান্ড কো মেকার, তো এইটাও কি অনেকটা ওই স্ট্র্যাটেজিক্যালি ভাবা? Yes and no and yes. So how? অ্যাডভার্টাইজিং আমাদের শিখিয়েছে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওয়ার্কস। অ্যাডভার্টাইজিংয়ে অনেক সময়ই হয় যে লিভিং আমির খান aside, because Amir Khan is very very loyal to his brands, but এরকম অনেক তারিকারা আছেন যারা অ্যাম্বাসেডর হন কিন্তু মেবি ফর দ্যাট মাচ টাইম দে ইউজ দ্যাট ব্র্যান্ড বাট আদারওয়াইজ দে ডোন্ট। সো অনির্বাণের সাথে আমার খুব লিমিটেড কনভারসেশনস হয়েছে, কিন্তু আই রিমেম্বার মিটিং হিম ফর 145-minute conversation and I felt the man is very learned, he is well read, and erokom association, forget film, is always welcome, very very enriching. So like-minded people coming together and coming for a project which is heart driven is always a joy, and it will create very good energy to the project. That's what I believe in. So that's why সেই কারণেই অনির্বাণকে নিয়ে আসা। আমি চন্দনদার কাছে আসবো, আমি জানি আপনারা সবাই মুখে আছেন, চন্দন সেনের মুখে শুনবেন, কিন্তু তার আগে চন্দনদার এই প্রজেক্টটার সঙ্গে অ্যাসোসিয়েশনের কথা আমি আগে অভিনন্দনের কাছে জানবো। মানিক বাবুর মেঘ যখন তুমি লিখছো, তোমার মাথায় কি চন্দন সেন ছিলেন? না, মানে জেনারেলি তুমি এটা বলছো এক্স্যাক্টলি আমি সাধারণত ওভাবে লিখে থাকি, একটা প্রবণতা আছে, নয় এঁকে নিই আঁকতে ভালোবাসিতে, আর নয় একজন চরিত্রাভিনেতা বা কোনো মানুষকে কল্পনা করে নিলে অসুবিধা হয় রক্ত মাংসের। মানিক বাবুকে আমি লেখার সময়ও পাইনি, লেখা মানে গল্প লেখা, তারপরে চিত্রনাট্যের সময়ও পাওয়া যায়নি, তারপরে কাস্টিং এর সময় অবয়ব ছিল না, বুঝতেই পারছি না, আমি একদম কোনো তল পাচ্ছিলাম না আর কি, কারণ আমি মুখের থেকে মন খুঁজছিলাম বেশি, সেই জন্য আমি তল পাচ্ছিলাম না, যে আমার একটা আধার দরকার, যে আধারে এই মনটা থাকতে পারে। তো আমি সত্যি মুখটা মেটেরিয়াল ছিল ওই সময়, দিয়ে তখন হলো টলো অনেক কিছুই হলো, অনেক খোঁজা, মানে সব চুলচেরা বিশ্লেষণ হয়ে চারিদিকে, চিরুনি তল্লাশি যাকে বলে, এবং সেটা খালি কলকাতা নয়, বম্বেতে বসে আমরা সবাই, মানে বৌদ্ধানদা, আমি, মোনাদি সবাই মিলে 1 মাস কেটে গেছে প্রায়, দিয়ে সবাই খুঁজছি, অনেক কিছু হচ্ছে, এই গিয়ে মনে হল এই বুঝি হয়ে গেল, হলো না, ভাল লাগছে না, করতে করতে ফাইনালি তখন আমার স্লিপ ডিস্ক, তো আমি বম্বেতে গিয়ে বৌদ্ধানদাদের বাড়িতেই ছিলাম, তো ওই গেস্ট রুমে থাকতাম তখন, তো রাত্রিবেলা ঘুম আসছে না, যন্ত্রণা ইত্যাদি, জেগে আছি, দিয়ে কি করতে করতে ইউটিউবে আমি একটি ভিডিও দেখতে, চন্দন সেন অভিনেতা আমি দেখেছি, আমি পরিচিত ঠিক আছে, কিন্তু আবারও বলছি আমি তো অভিনেতা খুঁজছিলাম না, আমি মানুষ খুঁজছিলাম। সেই ভিডিওতে একটা মানুষের সাথে দেখা হয়, যেই মানুষ ইভেনচুয়ালি চন্দন সেন, আমি মানুষ পেয়ে গেলাম। সেই মানুষ যখন পেয়ে গেলাম, এবার আর সারা এক্সাইটমেন্টে ঘুম হয়নি, কখন উঠে মোনাদি বৌদ্ধানদাকে বলবো। বৌদ্ধানদা খুব সকালে ওঠে, 4:30-5টার সময় ওঠে, 8টায় ঘুমোতে যায়, ভোর 4:30। তো উঠলো বৌদ্ধানদা, ওঠার সঙ্গে সঙ্গে আমি গিয়ে, মানে আমরা একেবারে হামলে পড়ে বললাম, এবার তারপরে কাটটু বৌদ্ধানদা বলুক, আমরা কেটে কেটে যাই ছবির মতন। না, তো প্রথমে যখন অভিনন্দন বললো যে আমি চন্দনকে পাতালঘর থেকে চিনি, পাতালঘর আমি কাস্ট করেছিলাম চন্দনকে, যদিও চন্দন, অর্জুন আর দাদু, পাতালঘরের ডিরেক্টর অভিজিৎ চৌধুরী, ওদের বহুদিনের বন্ধু,
কিন্তু ওই চরিত্রটার জন্য আমি পাতাল ঘরে চন্দনকে কাস্ট করছি। তো এবার অভিনন্দন যখন বলল, অফকোর্স আমার অসম্ভব ভালো লাগলো। কিন্তু আমরা যখন ছবি বানাই এবং লিটল ল্যাম্প ফিল্ম যখন প্রডিউস করে, ফাইনাল সে কাস্টিং এর কিন্তু মোনালিসা মুখার্জির হাতে। মোনা না বললে, মোনার স্ট্যাম্প ছাড়া লিটল ল্যাম্প ফিল্মস এর ফিচার ফিল্মের কাস্টিং কিন্তু মুশকিল আছে। বেশ, এবার আমি তাড়াতাড়ি উঠি, আমি জানলাম চন্দনের কথা, মোনা ওঠে অনেক দেরিতে। আমার দুজনেরই উৎকণ্ঠা, আমরা বসে আছি কখন মোনা উঠবে, কখন মোনাকে বলতে পারবো আমরা। তারপর মোনা উঠল, ঘুম থেকে উঠল, সেটা 10টা হতে পারে, মানে 12টা হতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা আমার এক্স্যাক্টলি মনে নেই। না না, 9:30 বোধহয় সেদিনকে। যখন ঘুমাতে যায়, সরি ওঠে, তখন আমি ঘুমাতে। এটা হচ্ছে আসা যাওয়ার মাঝে রিয়েল লাইফ, ঠিক আছে, রিয়েল লাইফে আসা যাওয়ার মাঝে। চন্দনদা, আমরা যারা একটু সিরিয়াস ছবি, থিয়েটার এ সমস্ত দেখে বড় হওয়া, একটা অন্য পশ্চিমবঙ্গে, তারা তোমার ওয়ার্থটা খুব ভালোভাবে জানি। উই নো যে তুমি কি, তুমি কেন, তুমি কোথা থেকে এসেছো, তোমার যাত্রাপথ। কিন্তু অনেকগুলো দিন বড় পর্দা, বা এটা আমার নিজেরও অনেক সময় মনে হয়েছে যে তোমার যা ওয়ার্থ, তোমার কাজ তোমাকে সেইটা ফেরত দেয়নি। এই ছবিটাতে তুমি একটা আন্তর্জাতিক পুরস্কার পেলে, এবং ছবিটা রিলিজের আগে, না আমি প্রথমটার কথা আগে বলছি, এই যখন এই প্রথম খবরটা পেলে, এই দুটো ছবির প্রথম যেটা পেলে, দুটো পুরস্কারের প্রথম যেটা পেলে, সেইটা তোমাকে কি দিয়েছিল? মানে একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন, লাইফের প্রতি গ্র্যাটিটিউড, তোমার আর্টের প্রতি গ্র্যাটিটিউড, কি মনে হয়েছিল তোমার? প্রথম যে জিনিসটা মনে হয়েছিল সেটা হচ্ছে আমাকে সারা জীবন, এই যে তুমি আমায় চেনো বা এরা আমার কয়েকজন চেনে আমাকে, এর জন্য আমার মা, পুরোটাই আমার মা। তার কারণ ওই অনেকবারই বলেছি কথাটা, যে 22-24 বছর বয়সে যখন অন্যান্য, মানে মা একা রোজগারে, আর খুব কম টাকা রোজগার করতেন, চিত্তরঞ্জন সেবা সদনের একজন ক্লার্ক। তো নিজে অসুস্থ থেকেছেন, তবু আমার কোনো বিষয়ে কোনো ত্রুটি কখনো হতে দেননি, এবং কোনোদিন বলেননি যে বাবু আমি আর পারছি না, এবার তুমি যাও রোজগার করো, রোজগার করে নিয়ে এসো। বরাবর আমাকে, মানে আমি যা করতে চেয়েছি বরাবর আমাকে সেটা করতে দিয়েছেন। প্রথম যে জিনিসটা হলো সেটা হলো যে, আমার প্রথম কথা মনে হলো যে মা যদি থাকতেন তাহলে কোথাও মায়ের মনে হতো তার একটা স্বপ্ন পূরণ হয়েছে। আর দ্বিতীয় যেটা, অনেকদিন আগে আমি পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাই প্রসপেরো চরিত্রে, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় আমাকে একটা কথা বলেছিলেন যে চন্দন, এই যে যেটা পেলে এটা কিন্তু ওয়ার্নিং। উনি বলতেন, হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্নিং যে এই অবধি এটা হয়েছে, আরো বেটারটা যাতে হয় তার জন্য কিন্তু রেডি হও। এই প্রত্যেকটা এই ধরনের পুরস্কার কিন্তু ওয়ার্নিং। তো ফলত এইটা আমি কখনো ভুলি না, মাথা থেকে আমার কখনো যায় না যে এগুলো সব ওয়ার্নিং। কিন্তু পরের ছবিটাতেই যদি তোমাকে দেখা যায় যে, বা পরের নাটকটাতেই যদি তোমাকে দেখা যায় যে কিচ্ছু হচ্ছে না, তখন লোকের মনে হবে আইদার ওটা ধরে করে হয়েছে, নয়তো ফ্লুক। আর দ্বিতীয়ত, কোনো অভিনেতার যদি তার অভিনয়ের শিক্ষার ইচ্ছে থেকে থাকে, তাহলে সে নিজেকে আরো বেশি করে জানার জায়গায় নিয়ে যাবে, পিছিয়ে থাকবে না। কারণ এই অভিনয়ের ব্যাপারটা তো একটা আনএন্ডিং ডোর্স। যত
দরজা খুলবে, নতুন একটা দরজা এসে দাঁড়াবে। তো এইটা আমার প্রাথমিকভাবে আমাকে যখন ও একটা লিখলো, এ তো সাংঘাতিক ব্যাপার হয়েছে বলে ও একটা লিখলো, আর ও আমাকে ফোন করে বলল। তো সত্যি সত্যি আমি কিন্তু এর গুরুত্ব বুঝিনি প্রথমে। সেটারও একটা খুব মজার গল্প আছে। এই সব হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন পর গৌতম ঘোষ আমাকে ফোন করেছিলেন। আমি গৌতম ঘোষ নাম দেখে লাভ দিই, যাক কাজ এসছে গৌতম ঘোষের ছবিতে একটা কাজ পাবো। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফোনটা তুলে, হ্যাঁ গৌতম দা। তো গৌতম দা বললে, এই কি দুবার বাজতেই তুলে ফেললে? হ্যাঁ আপনি ফোন করেছেন, আমি তুলবো না? বলে, আরে তুমি বোধহয় জানো না তুমি কি করেছো? কি করেছো বলুন? দাদা, যে পুরস্কারটা পেয়েছো, ওই পুরস্কারটার মানে জানো? মানে ওটা মানে কি, ওটা ব্যাপারটা কি বোঝো? হ্যাঁ শুনেছি। না কিচ্ছু বোঝোনি। বুঝেছি আমি, লোকে বারুইপুরে পুরস্কার পেলে মানে ফোন তোলে না, দুদিন বাদে রিং ব্যাক করে, এবং সেটা একটা 1.5 কেজি গলায় একটা বেস লাগিয়ে। আমি সত্যি বলছি যে আমি একটু ভীতই আছি এখন, একটু ভয়ে আছি। তবে আমার মনে হয় না আমার জীবনে কোনো পরিবর্তন হবে এর জন্য। মানে আমার কাজ না থাকাটা বা না পাওয়াটা চলতেই থাকবে, এটার জন্য মানে কিছু ঘটবে না। এত ওরমভাবে ভাবার কিছু নেই, ইত্যাদি ইত্যাদি বলেছে, রেখে দিলেন। পুরস্কার অবভিয়াসলি মানে যে কোনো মানুষকে ভীষণ উদ্বুদ্ধ করে, আনন্দ দেয়। কিন্তু ওই যে বললাম, ওই যে সৌমিত্র চ্যাটার্জি মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে এটা কিন্তু ওয়ার্নিং। আমি সৌমিত্রদার কাছে এই কথাটা আমি অনেকবার শুনেছি। সঙ্গে সঙ্গে এটাও দেখেছি যে একজন অভিনেতার কাজের খিদে বাড়ে, সেটা একটা সাংঘাতিক। মানিক বাবু এই চরিত্রটার এসেন্সটা অ্যাজ অ্যান অ্যাক্টর কিভাবে ধরলে চন্দনদা? ওই যে একটা নিম্ন মধ্যবিত্ত গরিব একজন লোক, তার জামা কাপড় মানে হয় না একটা মানুষের কোনো, এমনি অভিনেতারা বলেন যে তাদের কোনো কি বলে ওটাকে, কি বলে, ইনহিবিশন থাকা যায় না। এই সম্পূর্ণ মানে ইনহিবিশন ছেড়েই চরিত্রটাকে গড়তে কি পরিশ্রম, কি প্ল্যানিং ছিল। আমার মনে হয় যারা এখন অভিনয় করতে আসছেন তোমার কাছে শুনলে হয়তো খুশি হবেন। এক তো হচ্ছে আমি যেভাবে বড় হয়েছি, সেই বড় হওয়ার একটা সুবিধে আছে। আমি যে অঞ্চলে বড় হয়েছি, পাকসাকা সিআইটি রোড, 80 সাল থেকে আমার 2006, আমার মানুষের যে কোনো মানুষের জীবনের প্রাইম টাইম। আমার আশপাশে এ ধরনের অসংখ্য মানুষ ছিলেন, কিন্তু তার থেকেও জরুরি ওই স্ক্রিপ্টের মধ্যেই মানিকবাবু ছিলেন। মানে স্ক্রিপ্টটা খুব ভালো করে যদি দেখা যায়, তাহলে ওই স্ক্রিপ্টে যে মানিকবাবু আছেন তাকে, তার পেছনে দৌড়লেই বা তাকে কোথাও একটা ধরার চেষ্টা করলেই কিন্তু অনেকটা এগোনো যায়। অভিনন্দন, তোমার বয়স 32। আমি মানছি যে তুমি একটু মফস্বলে বড় হয়েছো, ওইদিকে স্কুলে পড়েছো এরকম, কিন্তু সত্যিরও মানিকবাবুদের মানে তুমি সেই হিসেবে ধরলে চন্দনদা ঠিক আধা বয়সী, অর্ধেক বয়স হবে তোমার। তো সেই জায়গায় তুমি মানিকবাবুদের কোথা থেকে খুঁজে পেলে? কে জানে, মানে এটা খুব কঠিন প্রশ্ন, কি করে খুঁজে পাওয়ার। মানে যে কোনো মানুষের মানে সত্তা নির্মাণের তো 3টে ভাগ, স্মৃতি, অভিজ্ঞতা আর কল্পনা। সেখান থেকে সব সৃষ্টি আসে, ভাবনা আসে, ইত্যাদি। তো একটা আমার মনে হয় গল্প প্রিটেন্ড করা যায় না বা ভাবনা প্রিটেন্ড করা যায় না, ওটা একটা যাপন থেকে আসে, একটা জারণ থেকে আসে। আমার যেহেতু পড়াশুনো লেখালেখি শুরুই হয়েছে প্রায় ওই সেই মানে 9-10 বছর বয়স থেকে সিরিয়াসলি পড়াশোনা, মানে আমার 12-13তে বিভূতিভূষণ শেষ। তারপরে যেটা হয়, একটা লেখক শেষের পরে চাষ শুরু হয়। মানে when you go back, একটা চ্যাপ্টার পার্টিকুলারলি কিছু জায়গায় ধরো নোট লিখে রাখা ইত্যাদি, এখনো
হ্যাঁ, সেটা আরণ্যক হোক বা একটা পুঁইমাচা হোক বা যাই হোক, মানে আমার বারবার বিভূতিভূষণ ফিরে আসার কারণ আমার পুরো মানে ব্রহ্মমূলে, মানে আমার সৃষ্টির আমার সত্তা সৃষ্টির কারণ ওই ভদ্রলোক। তো মানিকবাবুর আমি মূল খুঁজতে গেলে আমি তল পাই না, তবে আমার মনে হয় যে ওই ছেলেবেলা থেকে একটা যে যাপন আছে, যে যাপনটার মধ্যে সাহিত্য জুড়ে আছে এবং নিজের একটা কি বলবো বেছে নেওয়া একাকিত্ব আছে। কারণ একাকিত্ব খালি তো দুঃখের নয়, একাকিত্ব উদযাপনের। নিশ্চয়ই, অবশ্যই। সুতরাং গাছের তলায় বা পাহাড়ের কোলে তুমি অন্তত আমার মনে হয় যে ওই একটা ওরকম ভ্যালির দিকে তাকিয়ে একা বসতেই ভালো লাগে। তো ওই একাকিত্ব উদযাপনের একটা ওই নিরিখে আমার মনে হয় প্রথম মানিকবাবুর চরিত্রের জন্ম, তারপরে মেঘ আসে তার মুক্তির জন্য। আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, এটা দর্শকদের ইন্টারেস্টিং লাগবে শুনতে। আমি আর মোনা তো অভিনন্দনকে 14 বছর ধরে দেখছি। মানিকবাবুর মূলটা কিন্তু অভিনন্দনের নিজের মধ্যে আছে, এবং অভিনন্দন নিজে যেভাবে, আমি ওকে দেখেছি, আমি ওকে লোনলি দেখেছি, আমি ওকে সবার মাঝে লোনলি দেখেছি। হ্যাঁ, এই যে সবার মাঝে একা থাকা, সেইটা দিনের পর দিন থাকতে 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 একটা চরিত্রের সৃষ্টি হতেই পারে। মানিকবাবুরকে আমরা আজকে যখন স্ক্রিনে দেখি না, চন্দনকে তো দেখি, কোথাও কোথাও আমরা কিন্তু অভিনন্দনকেও দেখি। সেটাই তো, সেটাও ভীষণ ইন্টারেস্টিং। এবং আমার ধারণা দর্শকরা যারা দেখবেন, আপনারা অনেকেই নিজেকে রিলেট করতে পারবেন মানিকবাবুর সাথে। কারণ এই যে একাকিত্বটা না, যেটা আজকে একটা মহামারীর মতো ছড়িয়ে গেছে, এর থেকে আমরা কেউ কিন্তু রেহাই পাই, আমরা কেউ রেহাই পাই। হ্যাভিং সেড দ্যাট, বোধহয় আমি চন্দনার কাছে আসবো, যে এইটা তো বোঝা গেছে যে মানসিকভাবেও তৈরি করেছে, কিন্তু আমার খুব অবাক লেগেছে যে, কারণ ওই রকম একটা বাড়ি, একজন অসুস্থ বিছানায় আটকে পড়া বাবা, আমি গল্পটা খুব বেশি বলতে চাই না, এই যে দিনযাপনটা, এটা তো আজকের এই সময়ের কলকাতা শহরের মধ্যবিত্ত বাঙালি যে জীবনটা যাপন করে, তার থেকে যোজন যোজন একটা দূরত্ব আছে, আছে কিনা তুমি বলো এখন এই মুহূর্তে কলকাতা শহরের বাঙালি মধ্যবিত্ত। এবং কি হয়, এই অ্যাসপিরেশনের ঠেলায়, আমি তো মফস্বলের মেয়ে, আমার মফস্বলের রীতিমতো যাতায়াত আছে, মফস্বলের মধ্যবিত্ত জীবনগুলো কিন্তু অনেকটা ওই অ্যাসপিরেশনের ঠেলায় অনেকটাই গুবলেট হয়ে গেছে আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে খুব বিশ্বাসযোগ্যভাবে, অথেন্টিকভাবে ওইটাকে, ওই রুটটাকে আঁকড়ে রাখা, এটার জন্য কিছু করতে হয়েছে, আলাদা করে কিছু ভেবেছিলে? আমি আবার বলছি, স্ক্রিপ্টের মধ্যেই তার এমনভাবে ব্যবস্থা মানে করা আছে যে যদি স্ক্রিপ্টটাকেই খুব ভালো করে কেউ দেখেন, তাহলেই তার থেকে অনেকটা রসদ পেয়ে যাবেন। আর বাকিটুকু তো অভিনেতার নিজস্ব না, অভিনেতার নিজস্ব না। আমরা একটা কথা তো বলি যে অভিনয়ের যে পিলার, শেখার যে পিলার, সেটা হচ্ছে শোনানো, দেখানো, বিশ্বাসযোগ্যতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। মানে একজন অভিনেতার একটা খুব জরুরি কাজ যে অবজারভেশন। একটু অন্যরকম মানুষ যদি থাকে, তাকে খেয়াল করা, নকল করা নয় কিন্তু না, খেয়াল করা। এবং সাহিত্য থেকে এমন এমন সমস্ত চরিত্র যাদেরকে মানে ওই রকম পড়া যে, এবং সেটা তাকে অনুভব করা, এটা তো থাকে। এবার একে স্ক্রিপ্ট, দ্বিতীয়ত আমার এরকম দেখা মানুষ, তৃতীয়ত আমি নিজে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। কিন্তু এই আমি একটা কথা বলছি, এখানে না নিম্ন মধ্যবিত্তটা কোনো সমস্যা নয়, এটা অত্যন্ত উচ্চবিত্ত একটা মানুষ হতে পারতেন। আসলে আদ্যন্ত একটা প্রেমের গল্প তো, শুধুই একাকিত্ব থেকে প্রেম নয়, তার যে প্রকৃতি প্রেমটা ছিলই, সেটা তো তার বাগানটাই প্রমাণ করে, একদম ছাদটা প্রমাণ করে। কিন্তু ছাদের আরেকটু যোগ হলো, শুধু গাছ নয়, সে তার
প্রেমিকার সঙ্গে কথা বলে, চোখে চোখ রাখতে পারবে, কথা বলতে পারবে, তার সঙ্গে যোগাযোগ থাকতে পারবে, সেই কারণের জন্য। কারণ মানে আমি যাকেই বলছি তাকেই বলছি এটা একটা আদ্যন্ত প্রেমের ছবি। তো সুতরাং এই তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে আমার একটা, আমি আসলে ভীষণ দুষ্টু লোক, তো আমার প্রশ্নটা হচ্ছে আরো যদি আমি এটাকে ভেঙে বলতে চাই, সেটা হচ্ছে যে জেনারেলি অভিনেতাদের ক্ষেত্রে বলা হয় যে অনেকেই হন ন্যাচারাল অ্যাক্টার্স, অনেকেই হন মেথড অ্যাক্টার্স। এই যখন আমি ছবিগুলো দেখছি, অভিনন্দন আরো বলবে, তুমি সিঁড়ি দিয়ে উঠছো, তুমি সিঁড়ি দিয়ে নামছো, তোমার খালি গা, একটুখানি ভুঁড়ি মতো বেরিয়ে আছে, এই যে গোটা জিনিসটা, এবং তুমি যেভাবে হাঁটো, তুমি যখন জিনিসপত্র তুলে একটা লরির পেছনে উঠছো, গিয়ে তার উপর বসছো, হয়তো হতোদ্যম একটা মানুষ, এই যে গোটা বিষয়টা, এইটার মধ্যে মেথড কতটা, মেথড আর কতটা তুমি যা বাকিগুলো বলছো তার সবের অ্যামালগামেশন? আমাকে তো আমার কাজটা তো হচ্ছে ওই লোকটা হয়ে ওঠা। মানে অভিনেতার আনন্দটা হচ্ছে যে আর একটা মানুষ হয়ে ওঠা, সে কতদূর হয়ে উঠতে পারলো। আর তার থেকেও একটা বড় চ্যালেঞ্জ ছিল এই ছবিটায়। মানে আমাকে আমার ধারণা যে আমাকে আর কেউ এ ধরনের কোনো চরিত্র দেবেন না, দিতে গেলে ওই রকম লিখতে হবে, আর তারপর একটা লিটল ল্যাম্প থাকতে হবে। তো যাই হোক, যে কোনো অভিনেতার প্রাথমিক চ্যালেঞ্জ হচ্ছে অনুচ্চারিত সংলাপ শোনাতে এবং দেখাতে পারেন কিনা। যে কোনো অভিনেতা, মানে অভিনেতা প্রমাণিত হয় যে কত ভালো সে অনুচ্চারিত সংলাপ শোনাচ্ছেন এবং দেখাচ্ছেন। কারণ এই ছবিটার একটা যেটা মুদ্রা বিষয়, সেটা হচ্ছে নৈশব্দের বাঙ্ময়তা, সেইটা কত ভালো প্রকাশিত হয়েছে। তো ওই যে চরিত্রের যে বাকি অংশটা না, ওটা ওই যে ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা ওর মধ্যেই এমনভাবে লেখা আছে যেখান থেকে মানুষটাকে দেখা যায়। তো ওই মানুষটা হয়ে ওঠার, মানে যেটা লেখা আছে, ওই মানুষটা হয়ে ওঠার আমাকে তো অ্যাকচুয়ালি এরা তিনজনে মিলে চ্যালেঞ্জ করছেন, দেখি তো পারো কিনা। হ্যাঁ, পারো কিনা দেখি। তো সেই চ্যালেঞ্জটা একটা এত আনন্দের চ্যালেঞ্জ, যাক অনেকদিন বাদে একটা চ্যালেঞ্জ করেছে কেউ, যে দেখি তো পারো কিনা। তো সেটারও একটা আনন্দ থাকে আর কি। আমরা যারা একদম 60-এর গোড়ায় জন্মেছি, 85 পর্যন্ত বা 95 পর্যন্ত তো পৃথিবীটা আর এক রকম ছিল। আমি শুরুই করলাম তো সেটা দিয়ে। হ্যাঁ, 85 পর্যন্ত বা 95 পর্যন্ত আর এক রকম পৃথিবী ছিল। সেই পৃথিবী দেখার খুব সুযোগ হয়েছে। তো ফলত তার সঙ্গে সঙ্গে আমার দুই গুরু, শ্রী রমাপ্রসাদ বণিক এবং আচার্য উৎপল দত্ত মহাশয়, এদের কাছ থেকে যে শিক্ষা পাওয়া গিয়েছে, সেই শিক্ষাটাও কিন্তু এখন আমার এই যেটুকু কাজকর্ম পাচ্ছি সেইটুকুতে যতটা পারা যায় করছি। কিন্তু আমি আবার বলছি আপনাকে, যতবার তুমি আমাকে প্রশ্ন করবে ততবার বলবো যে আমার জায়গায় আরেকজন অভিনেতা যদি মানিকবাবু হিসেবে ওরা চুজ করতো, তাহলে তার কিন্তু 50% চরিত্র নির্মাণটা স্ক্রিপ্টের মধ্যেই আছে। এটা একটা বিশাল, মানে অভিনন্দন, এটা যে মানে কত বড় একটা কথা একজন চন্দনদার মতন শারীর অভিনেতাদের কাছ থেকে পাওয়া। এটা অবশ্য মানে দেখো, বোধায়নও আমাকে প্রথম যে কথাটা বলেছিল সেটা হচ্ছে স্ক্রিপ্ট। আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম একটা ছবি হঠাৎ প্রডিউস করতে গেলে ভয় করলো না? তো তাতে আমি প্রথমেই এটা বলেছিল, তুমি আগে স্ক্রিপ্টটা পড়লে তুমি বুঝতে পারতে যে কেন আমরা এই নিয়েছি। ওনা আমাকে একটা কথা বলো, যে এই গল্পটাতে যেটা বলছেন নৈশব্দের বাঙ্ময়তা, অর্থাৎ লোনলিনেসের যে দ্য সাউন্ড বা তাই নিয়ে কথা, কিন্তু একাকিত্ব তো একজন একা মানুষের গল্প। আমরা যেভাবে আমি যেভাবে ছবিটাকে দেখেছি, এরকম একটা সাবজেক্ট প্রডিউস করার ক্ষেত্রে তো একজন প্রডিউসারের নিশ্চয়ই তার নিজস্ব একটা ভাবনা আছে। তো একাকিত্বকে তোমার বিষয় হিসেবে বাছলে কেন? অ্যাজ এ প্রডিউসার কেন বাছলে, সেটা আমার খুব জানতে ইচ্ছে করে।
আমরা শান্তিনিকেতনে ছিলাম যখন অর্পিতাদির বাড়িতে আড্ডা হচ্ছে, আর রাতে অভিনন্দন এই গল্পটা শোনায়। তখন বোধহয় 1 পেজ না 2 পেজে লেখা ছিল, কিছু লেখা ছিল, এমনি গল্প যে যার মতন গল্প বলছিল, সেখানে আমি একটা গল্প বলি। ওই গল্পটা বললো, আর হঠাৎ আমার স্মৃতিতে জলসাঘর ভেসে উঠল। জলসাঘরের ছাদ, আর জলসাঘরের প্রোটাগনিস্টের একাকিত্ব, লোনলিনেস, আর ওই ছবিটা হ্যাজ বিন ভেরি স্পেশাল টু মি, ভেরি 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 স্পেশাল টু মি। সো আই সামহাউ দ্যাট ট্রিগার্ড দ্যাট ওকে, দিস ইজ দিস জোন। সো ইয়া। আর ছবিটা যেহেতু আমি দেখে ফেলেছি, আমি বোধায়নের কাছে আসবো। দেখো, এই ছবি দেখার পর বাঙালি যে দর্শক, তাদের তো আমাদের তো এমনিতেও একটা রেফারেন্স হিসেবে কাজ করে, যাকে আমরা অনেক সময় তুলনা বলে ফেলি। আমি বারবার যে কারণে চন্দনদাকে এতভাবে আক্রমণ করার চেষ্টা করছিলাম, কিন্তু এবার যদি সোজা কথা একজন দর্শক হিসেবে বলি, পূর্বসূরিদের কাজ যখন উত্তরসূরিদের উপরে একটা মানসিকভাবেও প্রভাব ফেলে, এবং সেটা যদি কোথাও এক্সিকিউটেড আমাদের সময় হতে দেখি, খুব ভালো লাগে। দর্শক হিসেবে আমার কোথাও মনে হচ্ছে, যেমন এটা বললো জলসাঘরের একটা রেফারেন্স টানলো, একাকিত্বের গল্প, আমারও মনে হয়েছে। আমার তুলসী চক্রবর্তীকে খুব মনে হয়েছে যে এই চরিত্রটা যদি ওনার সময় হতো, হয়তো অভিনন্দন ওনার কথা ভাবতো। বুঝতে পারছো, মানে এই যে হয় না পূর্বসূরিদের রেফারেন্স বা একটা পয়েন্ট বা একটা ঝলক যখন একজন উত্তরসূরির মধ্যে দেখা যায়, তখন দর্শক হিসেবে খুব একটা আনন্দ হয়। মানে তোমরা তো বানিয়ে পাচ্ছ, আমার দেখে, পর্দায় দেখে এটার একটা বড় করে আনন্দ হয়েছে। তো এই গোটা প্রসেসটাই তোমার কখনো এই মানে রেফারেন্স পয়েন্ট হিসেবে কখনো কারো কথা মনে হয়েছে, বা কোনো ঘটনা মনে হয়েছে, যেরকম মোনা বললো গল্প শুনতে শুনতে ওকে জলসাঘর ট্রিগার করেছিল? না, অনেস্টলি না, এটার পিছনে একটা ইন্টারেস্টিং একটা দিক আছে, যে আমরা যখন বিজ্ঞাপনের ছবি বানাই না, আমরা প্রচুর রেফারেন্সিং করি। ঠিক আছে, একটা ফ্রেমের রেফারেন্সিং, রঙের রেফারেন্সিং, পোশাকের, ক্যারেক্টারের, নানান রকম রেফারেন্সিং করি আমরা। আমি সবসময় এই রেফারেন্সিংটাকে না ভালো চোখে দেখিনি। আচ্ছা, কোনোদিনও দেখিনি। নিজে 750 বিজ্ঞাপনের ছবি বানিয়েছি, তা সত্ত্বেও দেখিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি যদি সবকিছু ক্রাচ হিসেবে ব্যবহার করব, তাহলে আমি নিজের পায়ে হাঁটবো কখন? তো যার ফলে আমি এটা নিজের ফিচার ফিল্মের ক্ষেত্রে যেটা করেছি, এবং যেটা অভিনন্দন নিজের ফিচার ফিল্মের ক্ষেত্রে করেছে, এবং আমাদের ধারণা আমরা যখন 3 জন নিজেরা আবার ছবি বানাবো, একসাথে বানাবো, আমরা এটা রেগুলার করে যাব। সেটা হচ্ছে আমরা কোনো রেফারেন্সিং করি না, আমরা কোনো রেফারেন্সিং করি না। আমরা একটা স্ক্রিপ্ট লিখি, সেই স্ক্রিপ্টটাকে আমাদের মাথায় একটা স্টোরি বোর্ড ঘোরে। এই ক্ষেত্রে তো খুব সুবিধা হতো, ভালো আঁকে, ওটা তো সব থেকে বড় সুবিধা একটা। আমাদের মাথায় একটা স্টোরি বোর্ড খেলে যায়, আমরা এডিটটাকে বোঝার চেষ্টা করি। এই ছাড়া আমরা আর কোনো রেফারেন্সিং করি না। যেই কারণে এই যে তোমার যে প্রশ্নটা, যে কখনো কারোর রেফারেন্সের কথা মাথায় এসছে কিনা, আসেনি। এবার কলকাতা আসার পর তুমি তৃতীয় ব্যক্তি যিনি বললেন যে পরশ পাথরের তুলসী চক্রবর্তী আর মানিকবাবুর মেঘের চন্দন সেন, এই দুজন ভীষণ ইউনিক। আমি এটা তোমায় আগে বলিনি, কারণ এটা আমার ভেতরে ভেতরে চলেছে। আমার মনে হয়েছিল ছবিটা বেরোক, দেখি দর্শকের কি প্রতিক্রিয়া হয়, কতজন আমার মতো করে ভাবছে। আজকে আমি বলে ফেললাম, মানে এটা একটা মুহূর্ত যখন আমি গোটা বিষয়টাকে রাখিনি। এইখানে আমার একটা জিনিস অ্যাড করার আছে, খুব ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট, মানে রেফারেন্সের এটা অ্যান্টি রেফারেন্স যদি বলা হয়, কারণ সেটা একটা বিরাট পর্যায়ে গেছে ছবির পেছনে। ভাবনাটা থেকে ছবি নির্মাণ অবধি এর মাঝে একটা রিসার্চ, মানে ছবি নির্মাণ মানে কি, ছবির লেখাটাকে আমি যদি নির্মাণের প্রথম ধাপ ধরি, তার আগে একটা মাঝে মোটামুটি 1.5-2 বছর গেছিল। মানে সেটা খুব ফোকাস করে গেছিল এই খুঁজতে যে এই যে ব্যাপারটা ঘটতে চলেছে এটা হয়েছে কিনা। আর আমি খুব সেই বিষয়ে একটু নৃশংস ছিলাম, মানে মোনাদিকে বলার আগের থেকে খোঁজা চলছে। এবং সেখানে আর্জুনীলদা যার কথা বলল, আর্জুনীল মুখোপাধ্যায় কবি, তো তিনি তার সাথে আমার যোগাযোগ আমার লিটল ম্যাগাজিনের সময় থেকে, স্কুল জীবন থেকে। তো আর্জুনীলদা প্রচন্ড ছবি দেখে, ছবি পাগল মানুষ, আর্জুন এবং পড়াশোনা করা। তা আমি অশিক্ষিত,
তো আমার যে সিনিয়র আর্জুনদা এবং অন্যান্য নানা আমার শিক্ষক মানে শিক্ষকদের বা পরিচিত বন্ধু বান্ধব সবাইকে স্কাউটিং এর মতন করে খোঁজ চালানো হয়েছে। তারপরে যখন মোনাদীপ উদ্যানদাকে বলা হলো, তারপরে তারাও খুঁজেছেন যে রেফারেন্স পাওয়া যাচ্ছে কিনা। যখন দেখা গেল রেফারেন্স ফিল্টার করতে 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 কালিদাস ছাড়া বা শক্তি চ্যাটার্জির একটা কবিতা, তারপরে ইনফ্যাক্ট শুটিং সেরে বম্বে ফিরে আমি দেখেছিলাম অস্ট্রিয়ার এক মিউজিয়ামের একটা পেন্টিং আছে যেখানে মেঘকে প্রেয়সী হিসেবে দেখানো হচ্ছে, একটা রেফারেন্স আছে একটা পেন্টিং। মানে এরকম পাগলের মতন খুঁজি যে যে কোনো মাধ্যম খুঁজে দেখা যায় যে চলচ্চিত্র আমরা বানাচ্ছি কি কি মাধ্যমে হয়ে আছে দেখা যায়। তো যখন বুঝে উঠলুম যে এটা হয়নি, মানে মেঘদূতম ছাড়া আর কোথাও নেই, এবার করতে হবে, এই মাধ্যমে তো হয়নি, এবার করতে হবে। এটা সাংঘাতিক কথা বললে, এবং যেটা বললো মানে অ্যান্টি রেফারেন্সের একটা চরম পর্যায়ে অবধি চলে যাওয়া। ছবিটা তো 12 জুলাই রিলিজ করছে, অভিনন্দন তোমার কি প্রত্যাশা বলো তো দর্শকদের কাছ থেকে? এটা না এবার একটুখানি পরিচালকদের বলতে হবে, আমরা তো বলবোই, কিন্তু পরিচালকরাও যদি একটু বলেন যে কেন এই ছবিটা দেখতে আসবেন, বাংলা ছবির দর্শকদের ছবিটা কেন দেখা উচিত, কেন দেখা দরকার। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। না আমি খুব বলতে চাই এটা, আমি এটা আগের দিন কাকে একটা বলছিলাম। প্রথম ছবি জেনারেলি সবাই মানে সবার প্রত্যাশা থাকে, পার্সোনালি আমার ছবি অভিনন্দন নেই আমার, কারণ আমার একটা মানে আদেখলাপনা আছে বাংলা নিয়ে। তার কারণেই ছেলেবেলা থেকে লেখালেখি আঁকা যা পাই বাংলা, আমি গ্রাফিক নভেল করেছি, আমি একটা অ্যানিমেশনে কাজ করছি, কিন্তু বাংলা। তো আমি বলি আমি ভারতীয় অনেক পরে আগে বাঙালি। তো বম্বে গেলেও বারবার চেষ্টা করেছি ফিরে আসার কলকাতায়, কিন্তু কোনো না কোনোভাবে আবার ফিরে যেতে হয়েছে, কাজ করতে হয়েছে, হচ্ছেও, অসুবিধা নেই। কিন্তু মনে প্রাণে যে বাঙালি আমি, তো সেই বাঙালি হিসেবে আমার চাহিদা একটাই, আমার দাবি এবং দায়িত্ব রেখে যাওয়া এই ছবি নিয়ে, সেটা হলো এটাই যে আমি আমার প্রথম ছবি নিয়ে যখন বিভিন্ন জায়গায় গেছি, আসলে যখন পড়াশুনো করেছি বইয়ে একটা গোল্ডেন ইরা বাংলা সিনেমা পড়েছি, যে এরা হাত ধরে বাংলা চলচ্চিত্র দিয়ে ভারতীয় চলচ্চিত্রকে পৃথিবীর কাছে নিয়ে যাচ্ছে, এবং পৃথিবীতে তারা এক একটা পিলার হয়ে উঠছে। গোখলে বাবু বলছেন যে হোয়াট বেঙ্গল থিংকস টুডে ইন্ডিয়া থিংকস টুমরো। সেই বাংলায় সেই বাঙালির ছবির জায়গা যখন ফেস্টিভ্যালে গিয়ে দেখি একটা কোণে পড়ে আছে, বাঙালি আর এক্সিস্ট করে না, আমার ওরকম মানে আঞ্চলিক গ্রাজ নেই যে মালায়ালি করছে বা মারাঠি করছে বলে আমার রাগ। আমার এর থেকে আনন্দের কিছু হতে পারে না। ভারতীয় চলচ্চিত্র, আঞ্চলিক চলচ্চিত্র উৎকর্ষতার জন্য তারা বিখ্যাত হচ্ছে, কিন্তু বাঙালি হিসেবে তো মন খারাপ লাগে। এবং এইটা অভিনন্দন ব্যানার্জি বা মোনালিসা মুখোপাধ্যায়, বৌদ্ধান মুখোপাধ্যায়, আমরা বানালাম, চন্দন সেন, আমরা সবাই মিলে ছবি করেছি, সেই জন্য ছবি দেখতে যেতে হবে, বা একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে কি 10টা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বলে দেখতে যেতে হবে। ঊর্ধ্বে গিয়ে বলবো, আমাদের ছবি, যে ছবিটা সারা পৃথিবীতে ঘুরে বাংলায় এসছে, যেই ছবিটা সেইখানে সমাদৃত হয়েছে, আমরা যদি আবার হলে এই ছবিটি দেখতে যাই, একটা সংবাদ চারিদিকে পৌঁছবে যে এই ছবির দর্শক হচ্ছে, তার মানে আরো 10টা অভিনন্দন আসবে, আরো 10টা মানিক বাবুর মেঘ আসবে, আরো 10টা লিটলাম ফিল্মস আসবে, আরো 10টা বৌদ্ধান মুখোপাধ্যায়, মোনালিসা মুখোপাধ্যায় আসবে। তবে গিয়ে আবার যখন একটা প্যানেল ডিসকাশনে আমি কোণে 200 মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকবো, যেখানে সবাই সাউথ ইন্ডিয়ান, আর কোনো বাংলা ছবি নিয়ে কথা হচ্ছে না, কারণ বাংলা চলচ্চিত্রের ম্যাপে আদিত্য দাস বা ওয়ান অফ কয়েক, আদিত্য দাস থেকে শুরু করে আমার এখন নাম মনে পড়ছে না, মানে এটা খুব ইমোশনাল মোমেন্ট, তুমি আমায় বলতে বললে ইমোশনালি অ্যাপিল করছি যে আপনারা যদি ছবিটা দেখতে আসেন, তাহলে আমি এবং আমরা সবাই, আমাদের মতন অনেকে যারা বাংলা চলচ্চিত্রকে নিয়ে আবার বিশ্ব দরবারে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, নিজেদের মতন করে লড়াই করছি, সেই লড়াইটা জারি থাকবে। কারণ এই বাংলা ছবির পাশে দাঁড়ান বা বাংলা ছবিকে খালি দোষারোপ করে কিছু হবে না। কারণ আমার মনে হয় এই পেডেস্ট্রেলে তুলে ঈদের পুজো করা বা গালাগালি দেওয়া, এটাতেই সমস্যা আছে। নিজে কাজ করার জন্য দরকার যেইটুকুনি, সেটা হলো দর্শক। আমরা চলচ্চিত্রকার, আমাদের জন্য প্রয়োজন দর্শক। আপনারা যদি আসেন তবে এরকম ছবি হবে, এবং আবার বিশ্ব দরবারে যে বাঙালি সমাদৃত ছিল চলচ্চিত্রের জন্য সারা পৃথিবীতে, আমরা আবার সেই জায়গায় আবার ফিরে যেতে পারবো। তো বাঙালি হিসেবে বাঙালির কাছে, বাংলার কাছে এটাই আমার আপিল।
এর থেকে ভালো কথা আমার মনে হয় না যে একটা মানে শেষ করার জন্য আর ভালো কিছু হতে পারে। এটা আমি নিজে খুব বিশ্বাস করি যে ব্যাপারটা আসলে দুতরফা। নিশ্চয়ই মনোরঞ্জন খুব জরুরি, কিন্তু সেই মনোরঞ্জন শব্দটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে চলে গেছি, সেই জায়গাটা থেকেও আমাদের একটু বলে না ইন্ট্রোস্পেকশন দরকার, যে আমরা আসলে জীবন থেকে কি চাই, আমাদের সংস্কৃতি থেকে কি চাই, ছবি থেকে কি চাই, নাটক থেকে কি চাই, খেলাধুলা থেকে কি চাই। ও যেটা বলছে সেটা খেলাধুলার ক্ষেত্রেও সত্যি, মানে আমরা তো বাঙালির ফুটবল করি, বাঙালি খেলোয়াড় নেই, এই নিয়ে অনেক দিন যাবৎ আমরা লড়ে চলেছি। তো নিজেদের জমিটাকে আঁকড়ে ধরে থাকার জন্য, সেই মাটিটাকে আরেকটু সবার সামনে তুলে ধরার জন্য আমি বলবো যে মানিকবাবুর মেঘ দেখুন। ছবিটা আমার দেখা হয়ে গেছে, সেই জন্য আমি এটা বলবো না যে রিভিউ নিয়ে আসবো। ছবিটা আমার অলরেডি দেখা হয়ে গেছে। এই ছবি সম্পর্কে আমার যা বক্তব্য, আমার প্রশ্ন থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, একটি অত্যন্ত উৎকৃষ্ট মানের ছবি হয়েছে। সমসাময়িক এই সময়টায় দাঁড়িয়ে এইরকম ছবি বাংলায় হয়নি, আমি খুব জোর গলায় বলছি এটা। ছবিটা দেখুন এবং আমার নিজের ধারণা আপনাদের খুব ভালো লাগবে। চন্দন সেনকে দেখুন, এই লোকটা অনেকদিন পর এরকম একটা জায়গায় এই মাপে অভিনয় করেছে। প্লিজ দেখুন, নইলে এই এতখানি পরিশ্রম সব মাঠে মারা যাবে। আজের মতো আমরা বিদায় নিচ্ছি টলি টাইম থেকে। আপনারা ডিজিটালের নিয়ম অনুযায়ী নতুন করে বলতে হয়, যদি পছন্দ হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।